আগের দিন আমরা লাস্ট যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল গতিশক্তি। গতিশক্তি কিভাবে তার একটা বা সূত্র পেয়েছিলাম আমরা। গতিশক্তি ই, ই মানে এনার্জি, কে মানে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। গতিশক্তি, গতিশক্তিকে ইংরেজিতে বলে কাইনেটিক এনার্জি। সেটা আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? না, ই কে। ই কে মানে ই ফর এনার্জি, কে ফর কাইনেটিক এনার্জি। সেটা কি পেয়েছিলাম? না, হাফ এম ভি স্কোয়ার। এমটা হচ্ছে কি? না, ওই বস্তুটা যেটা গতিশীল তার ভর, আর ভিটা হচ্ছে তার ভেলোসিটি, ঠিক আছে, বা বেগ। এখান থেকে আমরা কাইনেটিক এনার্জিটা, গতিশক্তি পেয়েছিলাম। এটাকে আমরা একটু সরল করে কি আর কি পেয়েছিলাম? না, আমরা কি জানি? না, পি ভরবেগ, ভরবেগ পি সমান কি? এম ভি। তো এটা কাজে লাগিয়ে আমরা কি করব? না, আমরা দেখেছিলাম তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে উপরে একটা এম দিয়ে গুণ, আর আমরা ভাগ করেছিলাম। তো সেখান থেকে যেটা পাবো, এম ভির হোল স্কোয়ার বাই 2m সমান, এম ভি সমান আমরা জানেন কি? পি। তাহলে পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে। তাহলে ই সমান পি স্কোয়ার বাই 2m, বা এটাকে এভাবেও লেখা যায়, পি ইকুয়ালস টু √2m ই। দুটো একই জিনিস, জাস্ট সলিড করলে। এটা হচ্ছে অঙ্ক করার জন্য, এটা একটা আহ, যদি নিউমেরিক্যাল অঙ্ক থাকে তার জন্য একটা সহজ মানে সরল করা আর কি, আর কিছু না। তো আজকে যেটা শুরু করবো যেখান থেকে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। তো আমরা শক্তি যখন দেখেছিলাম, যেখানে যান্ত্রিক শক্তি ছিল আহ একটা দুটো ক্লাস আগে, সেখানে আমরা কি বলেছিলাম? না, কোনো বস্তুর তার আকৃতি, অবস্থান বা গতির জন্য কাজ, যে কি বলবো, কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে আমরা বলেছিলাম শক্তি। গতিশক্তির ক্ষেত্রে কি দেখলাম? না, বস্তু তার গতির জন্য, শুধুমাত্র গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করছে, তাকে আমরা গতিশক্তি বলছি, ঠিক আছে। কিন্তু বাকি দুটো জিনিস আমাদের কাছে, আকার বা অবস্থান, এই দুটো পরিবর্তন হলে কি ধরনের বা শক্তি হবে, সেটা আমরা আজকে দেখব। তো ফার্স্ট যেটা আছে স্থিতিশক্তির মধ্যে, স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। তো এই স্থিতিশক্তির মধ্যে একটা কি আছে? না, আমরা কি বলেছিল? গতি, আকার আর অবস্থান। গতি আমাদের হয়ে গেছে, আকার আর অবস্থান বাকি আছে। আকার করলে, আকারের চেঞ্জ হলে কিভাবে শক্তি তৈরি হচ্ছে? ধরো একটা রাবার আছে, ঠিক আছে। রাবারটা নর্মাল যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে কি করলাম? আমি রাবারটাকে টেনে বড় করলাম। তো রাবারটাকে যখন আমি টেনে বড় করলাম, তখন কি হলো? না, রাবারটার আকারের পরিবর্তন হলো। রাবারটা যে অবস্থায় ছিল সেখান থেকে কি হলো? লম্বা হলো, টেনে বড় করলাম। তো সেইটার জন্য কি হয়? না, ওর মধ্যে একটা কার্য করার শক্তি জন্মায়। যেমন কি আমরা, তোমরা কেউ করেছো কিনা জানি না, দেখো ওই গুলতি বা তোমরা ধরো তীর ধনুক বলো, তীর ধনুকের ব্যাক সাইডে একটা দড়ি বা কিছু একটা লাগানো থাকে তো, যেটা আমরা টানি তীরটা দিয়ে। ওই যে টানলাম, ওর যে আকারের পরিবর্তন হলো, তার জন্য কি হয়? না, ওর মধ্যে একটা শক্তি অর্জন করে। সেই শক্তিটা কি? না, সেই শক্তিটা কোথার থেকে এলো? না, ওই যে আমরা যে তারটা যে টানলাম, ওর আকারের পরিবর্তনের জন্য ওর মধ্যে একটা শক্তি এলো। সেই শক্তিটা কি? তাকে বলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ঠিক আছে। জাস্ট এখন এমনি জাস্ট স্থিতিশক্তি হিসাবে মনে রাখো। তাহলে কিসের জন্য হলো? না, আকারটার পরিবর্তন হলো। তার ফলে কি হচ্ছে? না, আমি যখন এটাকে ছেড়ে দেব, তো ওই শক্তিটা কি করবে? একটা কাজ করবে। কাজটা কি করছে? না, তীরটাকে দূরে ছোঁড়ার চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে কি হলো? না, আমি যখন জিনিসটা, স্থিতিশক্তিটা, যখন দড়িটাকে টানলাম, দড়িটার আকার পরিবর্তন হলো, সেইটার জন্য ওর মধ্যে একটা শক্তি এলো। সেই শক্তিটা কি করছে? না, তীরটাকে দূরে ছোঁড়ার জন্য সামর্থ্য বা শক্তি অর্জন করলো। আগে কিন্তু তারটা যখন আমি টেনে বড় করিনি, তখন কিন্তু তীরটা কিন্তু ছোঁড়া হয়নি, ঠিক আছে। এটা একটা, এটাকে বলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তোমরা এমনি স্থিতিশক্তি হিসাবে মনে রাখো। এটা কিসের জন্য হলো? না, প্রথম এক্সাম্পল আকারের পরিবর্তনের জন্য। এবার অবস্থানের পরিবর্তনে কিভাবে হবে? অবস্থানের পরিবর্তন বলি। এবার ধরো কোন একটা জিনিস
মাটিতে আছে, একটা কোন একটা বস্তু মাটিতে আছে, তাকে আমি কি করলাম, হাতে করে ওপরের দিকে তুললাম। ওপরের দিকে তোলা মানে কি হলো, অভিকর্ষজ ত্বরণ বা বল নিচের দিকে কাজ করছে, আমি বস্তুটাকে তার উল্টো দিকে তুললাম, নিচের দিকে আমি বস্তুটাকে ওপরে তুলছি, তাহলে উল্টো দিকে হলো। এই তোলার জন্য ওর মধ্যে একটা শক্তি অর্জন হবে, সেটাকে কি বলবো, না সেটাকে বলে অভিকর্ষীয় স্থিতিশক্তি। এটা কিসের জন্য তৈরি হলো, না অবস্থানের পরিবর্তন, নিচে ছিল উপরে নিয়ে এলাম, তার ফলে কি হলো, না এবার যদি আমি বস্তুটাকে ছেড়ে দিই, ওই যে স্থিতিশক্তিটা ছিল তার জন্য কি হবে, ও মাটিতে আবার নেমে আসবে, পড়ে যাবে, ওকে এগুলো পড়ার জন্য যে শক্তি, সেই শক্তিটা অর্জন করলো। তাহলে কি হলো, না দুটি জিনিস হলো, এই যে স্থিতিশক্তি হলো, একটা হচ্ছে আকারের পরিবর্তন দেখলাম, দড়িটাকে টেনে বড় করলাম, তার জন্য তীর ধনুক থেকে তীরটা ছোঁড়া হচ্ছে। আর দুই কি, একটা আহ কি বলে, একটা জিনিসকে মাটির থেকে ওপরের দিকে তুললাম, তার যে অবস্থানের পরিবর্তন হলো, একটা পজিশনে ছিল সেই পজিশন থেকে অন্য পজিশনে আনলাম, সেটার জন্য তার মধ্যে একটা স্থিতিশক্তি এলো, যার জন্য ও একটা কার্য করার সামর্থ্য পেল। তাহলে এখান থেকে আমরা যে শক্তির যে সংজ্ঞাটা দিলাম, সেটা দেখো আমরা রিলেট করতে পারছি কিনা। শক্তির সংজ্ঞাতে ছিল কি, না যদি কোনো বস্তুর আমরা আকার অবস্থান বা গতির জন্য বস্তুটা কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে আমরা শক্তি বলি। তাহলে সেটা আমরা মোটামুটি এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম। তো স্থিতিশক্তি তাহলে কাকে বলবো, না কোনো বস্তুর অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে স্থিতিশক্তি বলে। আচ্ছা, এটা গেল, যদি স্থিতিশক্তি এটা হয়, এবার আমাকে কি করতে হবে, না স্থিতিশক্তি যেমন আমরা গতিশক্তির ক্ষেত্রে কি দেখেছিলাম, না ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, সেরকম আমরা কি বের করব, স্থিতিশক্তি বের করব। স্থিতিশক্তি কি হবে, না ই টি, ই ফর এনার্জি, ই ফর পোটেনশিয়াল, ঠিক আছে। এটা এই জন্য ইপি কে কি বলবো আমরা, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। কিভাবে বের করব, না আমরা শক্তি সমান কি জানি, শক্তি আর কার্য কি হয়, একই রকম। তাহলে কি হবে, বল ইনটু তার সরণ, বল ইনটু বলের জন্য সরণ। এবার কিভাবে বের করব, ধরো মাটিতে একটা বল আছে, সেখান থেকে এই উচ্চতায় বলটাকে কি করলাম, তুলে নিয়ে গেলাম, এইখানে আনলাম, ঠিক আছে। তাহলে কি হবে, বলের ভর ধরছি আমি কত, এম। তাহলে এই এম ভরের বলটাকে ওপরে যদি আমি তুলি, এইখানে এই পজিশনে, এই এইচ পজিশনে, এটা যদি এ হয়, এটা বি হয়, নিচের দিকে কত ওয়েট কাজ করবে বলো দেখি, এই বি পজিশন থেকে, কে বলতে পারবে। এই বলের ভর যদি এম হয়, বি পজিশন থেকে নিচের দিকে কতটা ওয়েট বা ওজন কাজ করবে নিচের দিকে, বি পজিশন মানে এই উচ্চতা যখন আছে, নিচের দিকে কত ওজন কাজ করবে, ওজন বা বল বলো, কি হবে। এই বি পজিশনে আমি যখন এই বলটা আমি এখান থেকে এইগুলো মুছে দিচ্ছি, এইখানে বলো যে এই বস্তুটার নিচের দিকে ওজন কত হবে। সবাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তাহলে এখানে ওজনটা কি হবে, যেহেতু অভিকর্ষজ আহ, বলের জন্য কি হবে, নিচের দিকে ওয়েটটা যেটা হবে, সেটা হবে কত, এম জি। জিটা কি, অভিকর্ষীয় ত্বরণ, তাহলে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা কত, এম জি, বা বস্তুটার ওয়েট,
ডব্লিউ যেটা, যদি এখানে ডব্লিউ বললে আবার ওয়ার্ক বুঝে নেবে, ডব্লিউ আমি তুলে দিচ্ছি। তাহলে এমজি নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা কত, এমজি। এই বলের জন্য কত দূরত্ব যাবে, এখানে কার্যটা তাহলে কত হবে, এখানে এইচ উচ্চতায় আছে, ঠিক আছে, নিচ থেকে আমি এইচ উচ্চতায় তুলেছি, তাহলে এইচ উচ্চতায় নিজে পড়তে পারে, সরণটা হবে এইচ। তাহলে এখানে বল কত, এমজি, সরণ হচ্ছে এইচ। এ পজিশন থেকে বি পজিশনে যখন নিয়ে যাচ্ছি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ওই বস্তুটার মধ্যে যেটা সঞ্চয় হবে সেটা কত, সেটা হবে ইপি সমান এমজি এইচ। আর একটা কি ছিল, আগে যেটা করেছিলাম, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এই দুটো জিনিস, এই দুটো সূত্র এবার আমাদের কাজে লাগবে। যেটা এবার মেন জিনিস যেটা আমরা এবার দেখব, সেটা কি না, যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। এই দুটো সম্বন্ধে কারো কোনো ডাউট আছে? পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি আর গতিশক্তি সম্বন্ধে সূত্রে। তাহলে আমরা নেক্সটটাতে যাব, যদি কেউ না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো, আমি বলতে পারি আরেকবার। ওকে, তাহলে আমরা দুটো শক্তি কি জানলাম, একটা হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি। ওকে, এরপরে যেটা আসছে কি না, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। তা আমরা কি দেখেছিলাম না, যান্ত্রিক শক্তির দুটো ভাগ ছিল, কি কি একবার দেখি উপরে আমরা। হ্যাঁ, এই যে যান্ত্রিক শক্তি, তো যান্ত্রিক শক্তির মধ্যে দুটো ছিল, কি একটা হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি। এইবার তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মানে নীতি কি না, ওর মধ্যে যে দুটো শক্তি আছে, গতিশক্তি আর স্থিতিশক্তি, তাহলে যান্ত্রিক শক্তি কি, যান্ত্রিক শক্তি সমান কি না, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এটা কোন একটা বস্তুর টোটাল যান্ত্রিক শক্তি যেটা, সেটা কি, ওই বস্তুর গতিশক্তি প্লাস ওই বস্তুর স্থিতিশক্তি। তো এটা যদি হয়, তাহলে এই যান্ত্রিক যে শক্তিটা আছে এর সংরক্ষণ নীতি কি বলছে না, এই সংরক্ষণ নীতি বলছে যে যদি অন্য কোনোভাবে বলের ক্ষয় যদি না হয়, তার মানে কি না, একমাত্র যেটা চেঞ্জ কি হতে পারে না, গতিশক্তিটা স্থিতিশক্তিতে যেতে পারে বা স্থিতিশক্তিটা গতিশক্তিতে যেতে পারে, এটাই হতে পারে, বা কোনোটা কোনো দিকে চেঞ্জ হলো না, সেটা হতে পারে, কিন্তু মাঝখান থেকে অন্য কোনো এখানে শক্তি দেওয়া যাবে না, বা এখান থেকে আসবেও না। তার মানে কি, ধরো এখান থেকে হঠাৎ করে হিট তৈরি হলো, ঠিক আছে, তাপ শক্তি তৈরি হলো, দুটো জিনিসের একটা যখন চলছে, তো ঘর্ষণের জন্য তাপ শক্তি উৎপন্ন হলো, তাপ শক্তিতে কিছুটা শক্তি ক্ষয় হয়ে গেল। তো সেরকম করলে হবে না, তো আমাদেরকে সিস্টেমটা এমন ভাবে নিতে হবে যেখানে শুধুমাত্র গতিশক্তি আর স্থিতিশক্তির মধ্যেই চেঞ্জ হবে, ঠিক আছে, অন্য কোনো বাইরে থেকে আমরা শক্তি দেব না, এবং ওখান থেকে কোনো শক্তি অপচয়ও হবে না, ঠিক আছে, যে অন্য কোনো শক্তিতে চলে যায়। তো সেটা যদি না হয়, তাহলে কি বলেছে, এই যে টোটাল যান্ত্রিক শক্তি, এটা কি না, এটা সব সময় একই থাকবে। তার মানে কি, একটা বস্তু আছে ধরো এ, এর যান্ত্রিক শক্তি ধরো আছে 50, তাহলে 50টা কি হতে পারে না, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। ধরো গতিশক্তি রইলো ই কে সমান 30, ইপি সমান 20, এটা হলো। এবার কি হতে পারে, যে কোনো এক সময় দেখা গেল এর গতিশক্তি ই কে এটা কমে কি হয়ে গেল, কমে হয়ে গেল 20, আর ইপিটা হয়ে গেল 30, সেটা হতে পারে, বাট এ দুটোর মধ্যে কমন কি আছে। হুম, এ দুটোর মধ্যে কমন কি না, ই কে আর ইপির যোগফল এখানেও 50, এখানেও 50, বা যদি অন্যও যদি কিছু হয়, ধরো ই কে হয়ে গেল 10, ইপি সমান 40, এখানেও কত টোটাল যোগফল 50। তার মানে কি না, টোটাল যে যান্ত্রিক শক্তি 50 ছিল,
সেটা কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, সেটা সবসময় একই থাকবে। কিন্তু গতিশক্তি স্থিতিশক্তি চেঞ্জ হতে পারে, স্থিতিশক্তি 10 হলো, গতিশক্তি 40 বা কি বলে 40 হলো, কিংবা উল্টোটা হতে পারে, বা যে কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে, কোনোটা জিরো হয়ে যেতে পারে, হতে পারে যে ই কে পুরোটাই জিরো, পুরোটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 50 হলো। তার মানে এদের যে যোগফল, স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল যে কোনো অবস্থাতে কি থাকবে, সমান থাকবে, মানে কি বলবো, ধ্রুবক থাকবে, একই থাকবে যান্ত্রিক শক্তির সাথে। যান্ত্রিক শক্তি কখনো বাড়বেও না কমবেও না, যান্ত্রিক শক্তি যেটা ছিল সেভাবেই থাকবে। কখন না, যদি কোনো শক্তি অপচয় না হয়। ঠিক আছে, যদি কোনো শক্তি অপচয় না হয়, যে গতিশক্তি স্থিতিশক্তির বাইরেও অন্য কোনো শক্তিতে যদি অপচয় না হয়। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা আমরা কি লিখবো? তাহলে কি, কোনো শক্তি অপচয় না হলে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা অপরিবর্তিত থাকবে। মোট যান্ত্রিক শক্তির মানে কি, না তার গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটো সবসময় একই থাকবে। এবার এক্সাম্পল দিচ্ছি কেমন ভাবে হতে পারে এটা। ঠিক আছে, এটা সবসময় ঠিক হবে। যেমন ধরো, একটা ঢিল না, একটা মাটির টুকরো বা ইট, ছোট কিছু একটা, ধরো তুমি সেটাকে ওপরে ছুঁড়ছো, এইভাবে এই পজিশনে এলো এইটা, এটা ধরো ভূমি, এটা উপর, এটা এ, এটা বি, এটার হাইট কত, এইচ। ধরো এই পজিশনে এলো, দিয়ে তারপরে আবার মাটিতে পড়লো, এইদিকে যাচ্ছে। তাহলে এই পজিশন থেকে, এখান থেকে ছুড়লাম আমি, দিয়ে এখানে এসে পড়লো, এইখানে এসে পড়লো। ঠিক আছে, তাহলে এইবার এখানে স্থিতিশক্তি গতিশক্তির কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি বলছি। ধরো ডিলটা যখন প্রথমে আমার হাতে আছে এই পজিশনে, এখানে, তখন কি, এর মধ্যে কোনো গতি নেই, স্থির অবস্থায় আমার হাতের মধ্যে আছে। তখন কি না, তখন এর যে টোটাল যান্ত্রিক শক্তি সেটা কি, পুরোটাই হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, এইবার আমি ঢিলটাকে ছুঁড়লাম ওপরের দিকে, ওপরের দিকে যখন ছুঁড়ছি, তখন কি হচ্ছে, বস্তুটা গতি বাড়ছে আস্তে আস্তে। তো গতি বাড়ার সাথে সাথে কি আছে, না যত ওপরের দিকে যাচ্ছে, তখন হচ্ছে একটা সময় পরে কি হবে না, এর গতিশক্তিটা বাড়তে থাকবে, স্থিতিশক্তি কমতে থাকবে। ঠিক আছে, গতিশক্তি আস্তে আস্তে বাড়বে এবং স্মৃতিশক্তি আস্তে আস্তে কমবে। কিন্তু যখন এই টপে পৌঁছে যাবে, এইখানে এ বি, বি পজিশনে, এখানে পৌঁছে গেলে কি হয়, তোমরা দেখবে এখানে যখন কোনো ঢিল ছুঁড়ো কি হয়, ওপরের দিকে ছুঁড়ে একটা পজিশনে গিয়ে থামার পরে তারপরে আবার নিচে নেমে আসে। তো যেই পজিশনে আবার থামলো, এই পজিশনে কি হবে না, এই পজিশনে আবার স্থিতিশক্তি ম্যাক্সিমাম হবে, গতিশক্তি জিরো। এখানে কি ছিল এই পজিশনে, যে ইপি ধরো কত, ম্যাক্সিমাম ধরছি বা কিছু, ইপি ম্যাক্স, ই কে ইকুয়ালস টু জিরো। তারপরে মিডিলের কোন একটা পজিশনে ইপির কিছু একটা ভ্যালু থাকবে, সাম ভ্যালু, আর সেখানে ই কে কিছু একটা থাকবে। ঠিক আছে, সেখান থেকে একদম যখন টপে পৌঁছে গেল, সেখানে কি হবে না, সেখানে আবার ইপি ইকুয়ালস টু জিরো। আবার এর মাঝখানে কি একটা পজিশন আসবে যেখানে স্থিতিশক্তিটা পুরোটা জিরো হয়ে যাবে। আমি সেটা একটা ধরো এখানে ধরে নিচ্ছি এরকম, যে এখানে পুরো ইপি জিরো, আর এটা ই কে সমান ম্যাক্স, যেখানে গতিশক্তিটা ম্যাক্সিমাম হবে, যেখানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম, একটা জায়গা থাকবে যেখানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে, মানে গতিটা।
তারপরে একদম যখন টপে পৌঁছে গেল সেখানে কি হবে, না আবার সেখানে ইপি ম্যাক্স হয়ে যাবে, আর ই কে জিরো। আবার যখন পড়তে থাকবে, ঢিলটা যখন পড়তে থাকবে, তো পড়ার আগের মুহূর্তে যখন এই পজিশনে যখন চলে আসবে, যখন একদম মাটির কাছে চলে আসবে, যখন পড়েনি জাস্ট মাটিতে পড়বে, সেই সময় কি হবে, না সেই সময় হবে যে হাইটটা যেহেতু মোটামুটি একদম কম, হাইটটা প্রায় থাকবে না, গতি শক্তিটাই সব থেকে বেশি থাকবে। ঠিক আছে, কারণ কি ওইখানে ভেলোসিটি সব থেকে বেশি হবে। তো তখন কি হয়ে যাবে, তখন প্রায় ই কে সমান ম্যাক্স হয়ে যাবে, আর ইপি জিরো। বাট যখন একদম মাটি টাচ করে গেল, মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ার আগের মুহূর্তে নয়, মাটিতে জাস্ট টাচ করে গেল, তখন কি ঢিলটা আবার থেমে যাবে, তখন আবার ইপি হয়ে যাবে ম্যাক্স, আর ই কে হয়ে যাবে জিরো। তাহলে দেখতে পাচ্ছি একটা যদি আমি ঢিল ছুঁড়ি, কিভাবে তার পোটেনশিয়াল এনার্জি মানে তার গতিশক্তি আর তার কাইনেটিক এনার্জি, কি বলবো স্থিতিশক্তি, দুটো কিভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু এই চেঞ্জের মধ্যে কি, না এইখানে যা টোটাল যান্ত্রিক শক্তি, এই পজিশনে যা টোটাল যান্ত্রিক শক্তি, এই যে যোগফলগুলো যেই পজিশনেই থাক না কেন, এই যান্ত্রিক শক্তি দুটোর যোগফল কি হবে, না দুটোর যোগফল সবসময় একই থাকবে। ঠিক আছে, একটা কমলে আর একটা বাড়বে, কিন্তু দুটোর যোগফল কি হবে, দুটোর যোগফল সব সময় একই থাকবে। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের যেখানে যে আমরা সংজ্ঞাটা দিলাম, সেই সংজ্ঞার একটা এক্সাম্পল জাস্ট বোঝার জন্য যে কিভাবে আমরা বুঝবো যে এটা সংরক্ষণ হচ্ছে। তো এরপরে যেটা এবার যে এটা যে হচ্ছে, এটা তো আমি এক্সাম্পল দিয়ে একটা বললাম, কিন্তু এটা যে সত্যিকারেই হবে যে এই পজিশনেও যোগ করলে, এই মাঝখানের কোন একটা পজিশনে যোগ করলেও যাই হবে, মাটিতে যখন পড়ে আছে তখনও একই হবে, ছোঁড়ার আগের মুহূর্তেও একই হবে, এই যে জিনিসটা আমি বলছি এটা যে সত্যি, সেটা আমরা কিভাবে জানবো, না সেটার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে, যে সব পজিশনে আমাকে স্থিতিশক্তি গতিশক্তি আমরা বের করব বিভিন্ন পজিশনে, দিয়ে আমরা যোগ করে দেখব যে সত্যি সত্যি সংরক্ষণ সূত্রটা মেনে চলছে কিনা। ঠিক আছে, তো সেটার জন্য কি করতে পারি আমরা, ধরো একটা বল আছে এই উচ্চতায়, এটা এইচ, এই উচ্চতায়, তো বলটাকে কি করছি আমি ফেলছি ওপর থেকে, এই পজিশনে বলটা ছিল, বলটাকে ফেললাম, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এটা দেখবে তোমাদের বইয়েও হয়তো এরকম একটা ছবি দেওয়া আছে। তো এই তিনটে পজিশন আছে, যেখানে এ পজিশনে যখন বলটা আছে কি স্থির আছে, বলটাকে এরকম হাওয়ায় রেখেছি আমি, হাওয়ার থেকে কি করলাম ছেড়ে দিলাম, এবার ও আস্তে আস্তে পড়ছে, যখন পড়ছে এখানে কি ছিল, এখানে ছিল ভেলোসিটি জিরো, তারপরে এখানে কিছু একটা ভেলোসিটি হবে, এখানে একটা ভি টু হবে কিছু একটা, যখন পড়ছে ভেলোসিটি তো চেঞ্জ হবে তো। এবার আচ্ছা এইচটাকে একটু ভেঙে নিতে পারি, এইখান থেকে এইটুকু হলো এইচ 1, আর এইখান থেকে এটা হলো এইচ 2, আর টোটাল হাইটটা হচ্ছে H1 H2, টোটাল হাইটটা হচ্ছে এইচ। তাহলে H2 দরকারও নেই, কারণ এইটুকুটা যদি এইচ হয় আর এটা যদি পুরোটা যদি এইচ হয়, তাহলে এইটাকে আমরা বলতে পারি H-H1, H-H1, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে কি হবে, আমরা দেখব স্থিতিশক্তি গতিশক্তির যোগফলটা সবসময় এ পজিশনে যা হবে, ইপি প্লাস ইকে, এটা যদি যান্ত্রিক শক্তি যেটা ই এ পজিশনে ধরছি, ইপি প্লাস ইকে বি পজিশন, আর এটা সি পজিশনে ইপি প্লাস ইকে, এটা হবে ইসি। এটা আমাদের কাজ দেখানো যেটা হবে সেটা হবে কি, না ই এ সমান ইবি সমান ইসি, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আজকে হবে না, নেক্সট ক্লাসে আমরা এটা করব, এটা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে তারপরে আমরা একটা ওভারঅল একটা কুইজ কন্টেস্ট করব পুরো চ্যাপ্টারটার উপরে। তো নেক্সট দিনই সেটা আমরা করব, তোমরা একটু প্রিপেয়ার হয়ে এসো, এটা শেষ করে তারপরে আমরা শুরু করবো, তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আমরা এইটা প্রুভ করার চেষ্টা করব যে তিনটে পজিশনে আমার এই যোগফল গুলো কি হবে, সমান হবে।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস।